next হলো the wanderer, the seafarer, prologue to the Canterbury Tales. এখন কথা হলো যে Canterbury Tales এটা সময় লাগবে, মানে এগুলো তিনটা মিলে শেষ করতে গেলে সময় লাগবে। আমি চেষ্টা করবো wanderer আর seafarer দিয়ে শেষ করতে ফাইনালি, আর সাজেশনও সেভাবে দিয়ে দিব, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার কি আমাদের দুইভাবে কোশ্চেন দিয়ে দিবেন কয়েকটা? হ্যাঁ, বলে দিব বলে দিব। ঠিক আছে। আচ্ছা, আপনারা বললেন না যে একটু আগে হয়তো প্রশ্ন দিয়ে দিয়ে মানে আইডিয়াটা দিয়ে দিয়ে এখানে ওয়ান্ডারার যেটা আজকে পড়াবো এটা মোটামুটি 2-3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, এবং এখানে যেভাবে বলা আছে এটার উপর বেস করে আপনি একটা প্রশ্নের মধ্যেই 3-4টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন, পরীক্ষায় কিছু নেই, বুঝতে পেরেছেন? করতে পারবেন। সেটা কীভাবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সবার কাছে গেছে ইয়াটা আর কি ওয়ান্ডারার সম্পর্কে। আচ্ছা, এখন ওয়ান্ডারার ব্যাকগ্রাউন্ড, এগুলো এই কবিতাগুলো কিরকম, বেউফ যেরকম ছিল হলো অ্যাডভেঞ্চার, এখানে সেরকম অ্যাডভেঞ্চার নাই, কিন্তু পাস্টের যে অ্যাডভেঞ্চারগুলো আমরা তারা করতো ওই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে, সেটার জন্য হাহাকার আছে। এগুলো এক ধরনের রিলিজিয়াস টাইপের কবিতা, এবং দুঃখ, এখানে মেলানকলি অনেক বেশি। তো ওয়ান্ডারারের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি। এটা ওল্ড ইংলিশ পোম, এটা প্রিজার্ভড পেয়েছেন, প্রিজার্ভড অনলি ইন অ্যান্থোলজি নোন অ্যাজ দ্য এক্সেটার বুক। ওই যে এক্সেটার বুক নামে যে একটা লাইব্রেরি আছে ইংল্যান্ডের প্রাচীনতম, সেখানে এই কবিতাটা সংরক্ষিত আছে। আর এটা একটা ম্যানুস্ক্রিপ্ট 10th সেঞ্চুরির শেষের দিকে, 10th সেঞ্চুরি তার মানে 950 বা 60 এরকম বা 80-90 এরকম। তো এখানে লাইন আছে হলো 115টা কবিতার লাইন, এবং কবিতাটা লেখা হলো অ্যালিটারেটিভ ভার্সে। অ্যালিটারেটিভ ভার্স কোনটা জানি, ইনিশিয়াল সাউন্ড, ওই যে পাখি পাকা টাইপের। এবং আমরা জানি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে মূলত অ্যালিটারেটিভ ভার্সেই কবিতাগুলো লেখা হতো, আর ওই যুগে কিন্তু গল্প উপন্যাস কমই ছিল, যাই লেখা হতো কবিতার আকারে লেখা হতো। গল্প উপন্যাসই ছিল, কিন্তু ওগুলো কবিতার আকারে লেখা হতো। তো অ্যাংলো স্যাক্সন ভার্সের ক্ষেত্রে দ্য কম্পোজার, কম্পাইলার এরা অ্যানোনিমাস, যেমন বেওলফের লিখেছে কে আমরা জানি না। রেকর্ড করব কি রেকর্ডার ইয়া করা হয়নি, অন আছে না? হ্যাঁ, তো আমরা ইয়ার মতোই, বেওলফের মতোই জানি না ওয়ান্ডারার কে লিখেছে, অ্যানোনিমাসলি লেখা হয়েছিল, এবং ম্যানুস্ক্রিপ্টটা আনটাইটেলড ছিল প্রথমে, তারপরে ওয়ান্ডারার নাম দেওয়া হয়েছে। তো আর এখানে রাইম মিটার, কবিতার লাইনগুলো কিভাবে সাজানো হয়েছে এটা একটা বর্ণনা আছে পরের প্যারায়। এই কবিতার মিটার হলো 4 স্ট্রেস লাইন, চারটা স্ট্রেসড ডিভাইডেড বিটুইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্রেসেস বাই আ সিসরা। সিসরা মানে জ্যোতিচিহ্ন। ওই যে একটা শব্দ স্ট্রেস, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প চাপ দেওয়া বেশি চাপ দেওয়া, বাংলা ব্যাকরণে আমরা যেরকম পড়ি, প্রত্যেকটা সিসরা বা জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন মানে কি কমা দাড়ি সিসরা মানে হলো জ্যোতিচিহ্ন, সেগুলো হলো ইন্ডিকেটেড ইন দ্য ম্যানুস্ক্রিপ্ট বাই আ সার্টেন ডিগ্রিজ অফ ক্যারেক্টার স্পেসিং উইথ ফুল স্টপ। আচ্ছা, আগে একরকম ছিল, এখন একটা অন্যরকম মডিফাই করা হয়েছে। মোস্ট ওল্ড ইংলিশ পোয়েট্রির মতোই এটা অ্যালিটারেটিভ মিটারে লেখা হয়েছে। আচ্ছা, এরপরে প্যারায় লেখা আছে The wanderer conveys the meditations of a solitary exile on the past happiness as a member of his lord's band of retainers, his present hardships, and the values of forbearance and faith in heavenly Lord. আচ্ছা, এখানে একটা হলো মেডিটেশন, এক ধরনের ধ্যানে বসেছেন একজন লোক, সে একটা নির্বাসিত লোক যে তার পাস্ট হ্যাপিনেস নিয়ে স্মৃতিচারণ করছে, এবং তার লর্ডকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে সেখানে।
আর তার বর্তমান কিছু হার্ডশিপ আছে বা স্ট্রাগল আছে, আর এবং হেভেনলি লর্ড বা ঈশ্বরের প্রতি তার যে বিশ্বাস, এগুলো সব মিলিয়ে ওয়ান্ডারার কবিতাটা। আচ্ছা, একটু গল্প হচ্ছে, একটু গুনগুন হচ্ছে, এটা একটু আমরা বন্ধ করি। দ্য ওয়ারিয়র ইজ আইডেন্টিফাইড অ্যাজ ওয়ান্ডারার। এটা হলো একেবারে প্রাচীন ভাষায় লেখা, তো এখানে কিছু ওয়ার্ড আপনারা বুঝবেন না। তারপর পাথ অফ এক্সাইল, হি রিমেম্বার দ্য ডেজ ওয়েন, সে একজন ইয়াং ম্যান যখন ছিল, সে তার লর্ডকে সার্ভ করছিল, ফিস্টেড টুগেদার। আচ্ছা, ওয়ান্ডারারটা দেখাচ্ছে যে একজন লোক, সে নির্বাসিত বর্তমানে, বয়স্ক একজন লোক, তো তার একজন প্রভু বা লর্ড ছিল, এটা মানে ওই ঈশ্বর না, রাজা বাদশাহ আর কি। তার আন্ডারে সে, তার সেখানে অনেক ভালো ভালো ভোজন হতো, তাদের মধ্যে বন্ডিং ভালো ছিল, তারপরে গিফট পাইতো লর্ডের থেকে। বাট আমরা যেটা জানি ফেট বা উইয়ার্ড, WYRD, এই শব্দটা কিন্তু অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের বৈশিষ্ট্য বা যে প্যাগানিজমের বৈশিষ্ট্য, ওরা ফেটে বিশ্বাস করতো। ফেটের কারণে তার আজকের দিনটা খারাপ যাচ্ছে, তার লর্ডকে সে হারিয়ে ফেলেছে। কিন্সম্যান মানে কাছের আত্মীয় স্বজন, এবং কমরেডস ইন ব্যাটল, দে ওয়ার ডিফেন্ডিং দেয়ার হোমল্যান্ড এগেনস্ট অ্যান অ্যাটাক। কোনো একটা অ্যাটাকের এগেনস্টে যে লোকগুলো যুদ্ধ করছিল তারা সব হারাই গেছে, এবং যে লোকটা স্মৃতিচারণ করতেছে কবিতাতে, তাকে নির্বাসন বা এক্সাইলে পাঠানো হয়েছে। এই কবিতার কিছু রিডিং থেকে দেখা যায় যে ওয়ান্ডারার অ্যাজ প্রোগ্রেসিং থ্রু 3 phases। এই ওয়ান্ডারারের 3টা ফেজে, 3টা ধাপে তার চেঞ্জ আসতেছে, মানে প্রোগ্রেস আসতেছে। একটা হলো যে ফার্স্ট অ্যাজ এ সলিটারি ম্যান হু ডুয়েলস অন দ্য ডেথস অফ আদার ওয়ারিয়ার্স, যে অন্যান্য ওয়ারিয়ারদের মৃত্যুর সময় স্মরণ করতেছে। ফিউনারাল অফ হিজ লর্ড, তার প্রভুর কথা স্মরণ করছে। আর সেকেন্ডলি, যখন সে একজন ট্রাবলড ম্যান ইন মাইন্ড, তার মনের মধ্যে কিছু ট্রাবল চলছে, যে ধ্যান করছে পাস্টের হার্ডশিপগুলোর উপরে এবং একটা ফ্যাক্টের উপর, যে একটা ম্যাস কিলিং যখন হয়েছিল এবং হিস্ট্রিতে এরকম হয়েছে, এবং ফাইনালি অ্যাজ এ মডার্ন ম্যান, অ্যাজ এ ওয়াইজ ম্যান ইন মাইন্ড। তাহলে ফার্স্টলি একজন সলিটারি ম্যান, সেকেন্ডলি মনের মধ্যে কিছু ট্রাবল আছে এরকম একজন ম্যান, এবং থার্ডলি একজন ওয়াইজ বা জ্ঞানী মানুষ, যে বুঝতে পারে যে লাইফ ইজ ফুল অফ হার্ডশিপ অ্যান্ড ইমপারমানেন্স অ্যান্ড সাফারিং অ্যান্ড এভরিথিং ইজ গভর্নড বাই গড। সে প্রথমের দিকে বলতে, মানে সে খুব দুঃখ কষ্টে আছে, আস্তে আস্তে সে বুঝলো, তার ফিলোসফিটা এরকম যে না, সর্বশক্তিমান যে ঈশ্বর যে আছে, তার হাতে সব কিছু, এগুলো ওনারই ইশারায় এই সমস্ত দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে। আর অন্যান্য রিডিংস অ্যাকসেপ্ট করছে জেনারেল স্টেটমেন্ট দ্যাট এক্সাইল জাস্ট কাম টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান হিস্ট্রি, হিজ ওন ইনক্লুডেড ইন ফিলোসফি। এখানে অন্যান্য রিডিং থেকে আইডিয়া থেকে বোঝা যাচ্ছে যে এখানে তার যে এক্সাইলটা, তার হিউম্যান হিস্ট্রিটা, তার নিজের ইয়ার থেকেও একটা ফিলোসফিক্যাল টার্ম, একটা দার্শনিক একটা চেঞ্জেস আসতেছে তার মধ্যে। বাট কিছু কমন এলিমেন্ট আছে কবিতাতে। দ্য ব্যাটল অফ ম্যালটন, অ্যানাদার পোম অ্যাবাউট অ্যান অ্যাংলো-স্যাক্সন ডিফিট। আরেকটা কবিতা আছে ব্যাটল অফ ম্যালটন, অন্য একটা কবিতার সাথে কিছু মিল আছে কবিতা, এটা এখানে বোঝাচ্ছে। However, the speaker reflects upon the life while spending years in exile, and to some extent has gone beyond his personal sorrow. স্পিকার যে কবিতাটা বলতেছে, সে তার এক্সাইলের কথা বলতেছে, কত বছর ধরে আমি এক্সাইলে ছিলাম, এবং কিছু এক্সটেন্টে সে পার্সোনাল সরো বা দুঃখ ভেবে যে এগুলো বলছে। দ্য পোম ইজ এ উইজডম পোয়েম। কবিতাটা বলতে গেলে একটা জ্ঞানের কবিতা, উইজডম বা জ্ঞানের কবিতা। The degeneration of earthly glory is presented as inevitable in this poem. পৃথিবী আর্থলি গ্লোরি, মানে পৃথিবীর মধ্যে আমরা যেগুলো করে আমরা ফেম কামানোর যে এই গ্লোরিগুলো, এই জিনিসগুলো ডিজেনারেশন, এটা করছে, বলেছে, কন্ট্রাস্টিং উইথ দ্য থিম অফ স্যালভেশন থ্রু ফেইথ ইন গড। আচ্ছা, আর্থলি গ্লোরি পাশে রেখে স্যালভেশন, ঈশ্বরের প্রতি ভক্তি রেখে স্যালভেশন বা মোহ বা মুক্তির। আচ্ছা, স্যালভেশন শব্দটা জানেন অর্থ? স্যালভেশন শব্দের অর্থ হলো যে কোনো একটা অনেক পরিশ্রম করে ঈশ্বরের কাছে কেঁদে কেটে বা ধ্যানের মাধ্যমে আমরা যেরকম আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই, মাফ চাই, এটা হলো স্যালভেশন। কারণ আমরা জানি আমরা মানুষ মাত্রই আমাদের ভুল হয়, মানুষ মাত্রই আমাদের গুনাহ হয়। আমরা প্রত্যেকবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা কতটুকু ধর্মকর্ম করি আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা আল্লাহ বলছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পাওয়া যাবে। সো এই কবিতাটা মানে অনেকটা ক্ষেত্রে একটা রিলিজিয়াস পোম, সো সেই হিসেবে এই জিনিসগুলো আসবে।
আচ্ছা, এরপরের লাইনটায় আছে দ্য ওয়ান্ডারার থিমস অফ লোনলিনেস, সাফারিং, গ্লোরি অ্যান্ড লস অ্যান্ড অ্যান এলিজি। এখানে দেখেন, এখান থেকে আসতেছে হলো এটার অ্যান্সার। আমি বলেছি, আপনারা বলেছিলেন সাজেশনের কথা, একটা কবিতা নিয়ে মধ্যে এখান থেকে আমি বলে দেবো কিভাবে কিভাবে লিখলে সাজেশনটা ইয়ে হবে। এখানে আমি আপনাকে 3 থেকে 4টা প্রশ্ন আসতে পারে। সো আমি বলতে পারি যে কমেন্ট দ্য ওয়ান্ডারার বা কমেন্ট অন দ্য থিম অফ লোনলিনেস অ্যান্ড সাফারিং ফ্রম দ্য পোম দ্য ওয়ান্ডারার, এটা একটা প্রশ্ন আসতে পারে। তারপরে কমেন্ট অন দ্য থিম অফ গ্লোরি অ্যান্ড লস ফ্রম দ্য ওয়ান্ডারার। আবার ডিসকাস দ্য ওয়ান্ডারার অ্যাজ এন এলিজি। এরকম 3টা প্রশ্নের উত্তর এখান দিয়ে হয়ে যাচ্ছে। এলিজি মিন্স তো স্যাড পোম। এলিজি মানে স্যাড পোম, কারো কোনো মানুষ বা কোনো কিছুর দুঃখে যখন কবিতা লেখে মানুষ, বিয়োগাত্মক কোনো কবিতা, সেটা হলো এলিজি। সো এখানে ইন্ট্রোডাকশনটা এরকমই থাকবে, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারে ইন্ট্রোডাকশনটা প্রথম প্যারাটা থাকবে। সেটা কি? দ্য ওয়ান্ডারার ইজ আ গ্রেট এক্সাম্পল অফ ওল্ড ইংলিশ পোম। উই ডু নট নো দ্য নেম অফ দ্য পোয়েট and have no information about the people who preserved the poem for so many years. আমরা কবির নামও জানি না এবং কারা এটা প্রিজার্ভ করে রেখেছে আমরা জানি না। both their names remained anonymous. সব কিছু এগুলো নামহীন ছিল, কবিতার নামও কবির নামও। but the wanderer is a beautiful poem and has great significance in English literature. কিন্তু কবির নাম না জানা থাকলেও কবিতাটা খুবই সুন্দর এবং ইংলিশ লিটারেচারে খুব সিগনিফিকেন্স বহন করে। এটা একটা স্যাড পোম, এটা এলিজির কথাটা বলতেছে, দুঃখের পোয়েম। সো উই ক্যান কল ইট অ্যান এলিজি। Aside from its historical significance, the psychological analysis of the poem is very good. Historical significance এখানে অত নাই, কিন্তু সাইকোলজিক্যাল যে সিগনিফিকেন্সটা, মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার-স্যাপারগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আরও দেখতে পাই, we can also see the influence of religion in the poem. ধর্মেরও ব্যাপার-স্যাপার আছে। In the poem, the poet talks about God. Overall, it is a beautiful poem, and any student of English literature should study this poem. এটা প্রথমে বললাম, এটা থাকবে যে কোনোটার অ্যান্সারে। আচ্ছা, এরপরে the poem starts with a sad note, and the narrator of the poem says that loneliness is not a good thing in life, but one receives God's blessing. কবিতাটা শুরু হচ্ছে এভাবে যে ন্যারেটর বলছে, শুরুতেই বলছে লোনলিনেস বা একাকিত্ব কোনো ভালো কিছু নয়, বাট এটার মাধ্যমে মানুষ ঈশ্বরের ব্লেসিং পেয়ে থাকে। আসলে কি হয়, আমরা যত দুঃখ কষ্ট যা যন্ত্রণা আমাদের, এটা আমাদের জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ, বা যে কোনো ধরনের একটা ইয়া আল্লাহ তাআলা বলেছেন। আমাদের হিসেবে বলি যে মানুষের পায়ে যদি একটা কাটা ফোটে, সেটার মাধ্যমে আমাদের কোনো না কোনো গুণা মাফ হয়ে যায়, এটা অবশ্যই ইয়া। সো ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যারা মারা গিয়েছে তারা শাহাদাত বরণ করেছে, বেহেশতে যাবে যারা এরকম করে কষ্ট করে গেল মানুষ। আর শুধু একটা দুটো মানুষ যায়নি তো, জুলাই মাসে যায়নি তো, আরও আগে থেকে 2009 থেকে শুরু, আর্মি 57 জন থেকে শুরু হচ্ছে। সো আর সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাই যে মোহাম্মদপুরের সাধারণ একটা মানুষ, সে মামলা দিয়েছে হাসিনা এবং সো আশা করি যে আমরা তারা ইনশাল্লাহ যারা ভালো করবে তারা ভালো প্রতিদান পাবে। তবে 7 জন মানুষ কমে দিছে, সবগুলো মোটামুটি যতজন আছে। হ্যাঁ, সেটা শুনতেছে। আর এই সমস্ত লোক তো কখনো বোঝেও না, এই সমস্ত লোক তো কখনো বোঝেও না যে তাদের সাথে এরকম হবে বা সরকার চলে যাবে। সালমানের অবস্থা তো খারাপ, সালমানের রহমান আলসুল হক নষ্ট হয়ে গেছে। আর এটা স্বাভাবিক, বয়স হয়ে গেছে, ইয়া হতেই পারে, পাবলিক শুনে হতেই পারে। যশোর থেকে ধরেছে মাস্ক, আর এদের তো কাজ হলো মাস্ক পরে থাকা, চেহারা একটা মুখোশ পরা, কোনো কাজ। হ্যাঁ, সালমান আর যে মানে খারাপ লাগে আর কি, যে কতখানি পানি মানুষ আজকে তাদেরকে দড়ি দিয়ে রেখে অপমান, মানে কতখানি অপমানজনক ব্যাপারটা। আমরা সাধারণ মানুষ, আমাদের টাকা পয়সা নাই, আমাদের দুর্নীতিও নাই, আমাদের সালমান ফ্রম তো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। হ্যাঁ, এর চেয়ে একটা রিক্সাওয়ালার সম্মান বেশি। হ্যাঁ, যে রিক্সাওয়ালাটা স্যালুট দিচ্ছে স্টুডেন্টদেরকে, তার সম্মান বেশি। আমি টাকা দিয়ে কি করি? ওই রিক্সাওয়ালাটা কিন্তু ঠিকই সম্মান পাবে, ও অনেকভাবে মানুষের সাহায্যও পাবে। আজকে দেখেন আবু সাহেদের বাসায় হাজার হাজার লোক যায়। আর শুধু তাই না, রংপুরও সামনে দেখবেন আরো ডেভেলপ করবে রংপুরের এলাকাটা। আচ্ছা, প্রথম ইয়াতে বলছে যে গডস ব্লেসিং। প্রথমে স্ট্যান্জা মানে স্তব,
আইস কোল্ড সি এর একটা কথা মেনশন করা আছে কবিতায়। আমরা তো আর পুরো কবিতা 115 লাইন পড়তে যাব না, আমরা এরকম করে ইন্টারপ্রিটেশন করতেছি প্লাস প্রশ্নের আনসারগুলো ডিসকাস করছি। আইস কোল্ড সি, এই আইস কোল্ড সি বরফ ঠান্ডা সমুদ্র, এটার মানে কি? মানে হলো নেক্সট স্টেপ যায় কন্টেন্ট বোঝাচ্ছে যে পরের ইয়াতে সামনে আমাদের কিছু আসবে, স্যাডনেসের কিছু আসবে। তাহলে এই প্রথম প্যারাটা মানে ইন্ট্রোডাকশনের পরে এই প্রথম প্যারাটা মোটামুটি লোনলিনেস বা এলিয়েনেশন বা ওই যে আর কি এলইডি, দ্য পোম অ্যাজ এন এলইডি, এটার একটা এক্সাম্পল, এটার অ্যান্সার এখানে আসবে। তারপর তাহলে স্যাডনেসের কথা আসবে পরের স্ট্যান্সা, এটাই বোঝাচ্ছে আইস কোল্ড সি এর মাধ্যমে। আইস কোল্ড সি ডট 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 এক্সাইট, এই ইমেজেস ডু নট সিম্বলাইজ হ্যাপিনেস। এই জিনিসগুলো তো বরফ ঠান্ডা কোনো কিছু তো হ্যাপিনেসের কিছু না, তাই না? বরং উষ্ণ কিছুই তো হলো হ্যাপিনেসের এক্সাম্পল। তো এটা ফলোড বাই আ ডেসক্রিপশন অফ দ্য সাফারিংস অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ দ্য ওয়ান্ডারার। এর পরবর্তীতে এটা কন্টিনিউ করেছে যে ওই যে ওয়ান্ডারার যে তার সাফারি এবং তার ফ্রাস্ট্রেশন নিয়ে আলোচনা করেছে। সে বলছে যে ওয়ান্ডারার বলছে যে হি হ্যাড ওয়াচড হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ডাই। তো সে বলতেছে, সে দুঃখ চারণ করতেছে, আমি আমার বন্ধু আমার আত্মীয়দেরকে মরে যেতে দেখেছি। অ্যাজ এ রেজাল্ট জাস্ট আমাদের মতোই আর কি, যেরকম আমাদের আমরাও আমাদের অনেক কাছের মানুষ হারিয়েছি। অ্যাজ এ রেজাল্ট হি হ্যাড বিকাম লোনলি অ্যান্ড নাও অল হি হ্যাড ওয়াজ his loneliness and couldn't share the story of his suffering. আচ্ছা, এই প্যারাটা হলো লোনলিনেস এবং সাফারিং, এটার উপর যদি কোনো প্রশ্ন আসে এটা এই প্যারার দিয়ে আসবে। তো সে তার আচ্ছা আরো দুঃখজনক কথা, এক্সাইলে গেলে তো মানুষ তার কথা শেয়ার করতে পারে না, এবং সে দুঃখে আছে, ওই আয়নাঘর টাইপের আর কি, নিজের কথা শেয়ার করার মতো কেউ নাই। First of all, he had left his homeland, and secondly, all his friends and relatives had died. তারপর এরা সব মারা গিয়েছে। একে তো সে হোমল্যান্ড থেকে সরে আসছে এবং কাছের মানুষ সব মৃত। Hence he decided not to share his sufferings with others and keep them secret. অতএব সে এগুলো থেকে গুটিয়ে রাখার চেষ্টা করেছে নিজেকে এবং সবকিছু সিক্রেট রাখার চেষ্টা করতেছে। এখন কথা হলো, সে নির্বাসনে গিয়েছে এবং সেখানে যে লোক নাই তা, কিন্তু সেই লোকগুলো তার পরিচিত না, সো এই জন্য সে এগুলো কারোর সাথে শেয়ার করতে চাচ্ছে না। The wanderer thinks that it would be better to remain quiet and not to talk with anyone. সে মনে করছে যে এটাই ভালো হবে, আমি কারোর সাথে নিজের দুঃখের কথা শেয়ার করবো, কেউ বুঝবে না। This will ensure his safety. এভাবে করে তার সেফটিটা নিশ্চিত থাকবে। যে আর কেউ শুনলে কি মনে করেন, মানুষের মধ্যে তো দুষ্টু বুদ্ধি। Through this poem, he remembers his past. কবিতার মাধ্যমে উনি নিজের পাস্টটাকে স্মরণ করছেন। একসময় তার সব কিছু ছিল, once he had everything. He always thinks about his suffering and doesn't find any pleasure in his life. একসময় সে অনেক সাফারিং এর মধ্যে দিয়ে গিয়েছে, সে এখন তার সাফারিংগুলো নিয়ে চিন্তা করতেছে এবং কোনো প্লেজার এই মুহূর্তে পাচ্ছে না জীবনে। সে খুব স্যাড হয়ে গিয়েছে, দুঃখ পাচ্ছে এবং চিন্তা করতেছে he had found some of his friends or relatives from old times or could have revived his old fortune, but what is lost and this feeling of loss causes more pain. সে ভাবতেছে আমার যদি কাছে কোনো মানুষ থাকতো, বাট যেটা যাওয়ার সেটা তো চলেই গিয়েছে, এটা ফিরে আসবে না। পেইন ইজ হিজ অনলি কম্পেনিয়ন, এই মুহূর্তে তার জন্য দুঃখই একমাত্র সঙ্গী। কথা কম। ওয়ান্ডারার থিংস অ্যাবাউট হিজ পাস্ট, ওয়ান্ডারার তার পাস্ট সম্পর্কে একটু চিন্তা করতে থাকে। সে যখন ইয়াং ছিল, তার মাস্টার বা তার প্রভু তাকে অ্যাডোরড হিম অ্যান্ড অ্যালাউড হিম টু সিট বিসাইড হিম ইন দ্য ডিনার টেবল অ্যান্ড এনজয় আ গুড মিল, বাট অল দিস ইজ জাস্ট আ মেমোরি নাও। তার যখন এক মাস্টার ছিল, তার যখন বস ছিল বা তার যখন প্রভু ছিল, সে দয়ালু ছিল আনলাইক আওয়ার্স, এবং তাকে ডিনার খাওয়াতো, তাকে পাশে বসায় রাখতো। Wanderer spent a great time with his master and often the dreams about his old days. এই জিনিসগুলো ওয়ান্ডারার এখন এই মুহূর্তে মনে করতে থাকছে। Upon getting up from sleep and he realizes, আচ্ছা এগুলো তার স্বপ্নে আসে, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তার স্বপ্নটা খান হয়ে যায় বাস্তবতায়, যে সে এখন বুড়ো হয়ে গিয়েছে এবং তার জীবনে কোনো প্লেজার নাই। এইভাবে হি স্পেন্ডস হিজ ডেজ, এই ওয়েতে সে তার দিনগুলো পার করছে। এভরি ডে আপন গেটিং ফ্রম হিজ স্লিপ হিজ সাফারিং রিটার্নস টু হিম। প্রত্যেকদিন ঘুমায়, স্বপ্ন দেখে, আবার সেই স্বপ্নগুলো বৃদ্ধায় পরিণত হয়। In his dreams he returns to his past, but that is temporary হিসেবেগুলো দেখে। He looks for known faces in the crowds, but he can't find anyone, and in this manner he spends his days. সারাদিনে সে আবার পরিচিত কাউকে খুঁজে পাওয়ার চেষ্টায় থাকে রাস্তাঘাটে, বাট কাউকে পায় না।
আর এই সাফারিং এর মধ্যেও দ্য ওয়ান্ডারার ইন হিজ ওল্ড এজ রিয়েলাইজেস ওয়ান থিং অ্যান্ড দ্যাট ইজ এ ওয়াইজ ম্যান শুড বি পেশেন্ট। এত কিছুর মধ্যেও, এত সাফারিং এর মধ্যেও আস্তে আস্তে ওয়ান্ডারারের একটা রিয়েলাইজেশন হয় যে আসলে মানুষের পেশেন্ট হওয়া উচিত সর্বাবস্থায়, সেটা ছোট হোক বা বড় হোক। যেমন ছোট বাচ্চারা কি করে, আমার এই মুহূর্তে এক্ষুনি একটা খেলনা কিনে দাও, এটা যতই বাচ্চার বাবা মারা প্র্যাকটিস করাবে সেটা তত বাচ্চার ডেভেলপমেন্টের জন্য আলটিমেটলি আমরা কিছু কিছু সিনেমা দেখি না যে হার্ডকোর টাইপের, ধরেন 300 বা এই টাইপের সিনেমা, এগুলোতে কি দেখায়, বাচ্চাগুলোকে ছোট থেকে ট্রেন করে ওঠায়, চুপচাপ থাকে, সবই বোঝে। এই ধরনের ইয়াগুলোই হলো আসল হওয়া উচিত একজন মুসলমানের বাচ্চা হিসেবে। তারপরে জাপানের টিচিং সিস্টেম কত সুন্দর আর কি বলবো, বেস্ট অফ দ্য বেস্ট। তারা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কম্বল গুছানো থেকে শুরু করে ব্যাংকিং এর ইয়াটাও শেখায়, রান্না বান্নাও তারা পারে, নিজেরাই করতে পারে। কারণ এটা করলে কি হবে, আপনার আমার মতো আমাদের কিন্তু অনেক ল্যাকিং থেকে গিয়েছে। আমরা আমাদের মিলেনিয়াল বলেন, আমাদের ওয়াই জেনারেশন, তার আগে নেক্সট জেনারেশন, আপনারা জেড জেনারেশন, এরপরে আলফা জেনারেশন, আমরা কেউই কম বেশি কিছু করি না। বাবা মা সব করে দিয়েছে, তারপরেও জেনারেশন জি দেখিয়ে দিয়েছে তারা অনেক কিছু করতে পারে। বরং আমরা আপনাদের কাছে অনেক ক্ষেত্রে আছে ঋণী। এই টাইমে বেস জেনারেশন পুরো মিক্সড আপ, এই যে এই টাইপের জেনারেশন পুরো মিক্সড আপ জেনারেশন, বেস জেনারেশন 90s আছে 20s আছে। হ্যাঁ, 90s আছে। আবার এই যে আপনারাই অনেকে আছে, মানে অনেকেই না, সবাই কম বেশি বাসায় কিন্তু আমরা কাজ করি, কিন্তু আমরা এখন এখানে করতেছি, এটা ভালো জিনিস, অবশ্যই প্রশংসার যোগ্য। তবে রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা কাজ করছি আমরা পরবর্তীতে প্যারেন্টসদের সাথে বজায় রাখার। আমি চাই না এই প্রজন্মের প্যারেন্টসরা সেটা পারছে নাকি, আপনারা নিজেরাই মনে হয় প্যারেন্টসের লাগে না। কি মনে হয় আপনাদের সাইকোলজি কি বলে, বলতেছে আপনারা কি নিজেরাই তো এগুলো আন্দোলনের দাঁড় কাটছেন, আপনাদের প্যারেন্টসরা তো আমরা যখন মানা করছি কিছু কিছু মেয়েরা তো বাসায় কাজ করে না, রাস্তা আসে গ্রাফিক করতে, হ্যাঁ আবার শাড়ি টাড়ি পরে আসে, এটা না খুব এক্সট্রিম হয়ে গেছে না। এই জন্য অ্যাকচুয়ালি যুদ্ধের নিয়ম, আমি একজন ফিমেল হিসেবে বলছি, যুদ্ধের কিন্তু নিয়ম এটা না, যুদ্ধে কোনো শিশু এবং মহিলারা থাকবে না, যুদ্ধ করতে হয় ছেলে ছাত্রলীগে তো কোনো মেয়ে নেই, ছাত্রলীগের মেয়ে ছিল কিছু, তাদের তো ওই আমাদের মেয়েরাই চুলের মুঠি ধরে নামাই, ঠিক আছে ওটা ভালো করছে, কিন্তু সো এই জিনিসটা আর কি আপনাদের থেকে আমাদের শেখার আছে। তবে আমার মনে হয় ছাত্রলীগের কাহিনীগুলো খুব খারাপ লাগছে, ওরা মেয়েদের উপর যেভাবে অত্যাচার করছে, ডিরেক্টলি ছেলেদেরকে তো মারছে, মেয়েদেরও মারছে, ওইটা খুব খারাপ। ওদের কোনো নেই, এদের কোনো রকম নাই। আমি এমনি শুনলাম ওর 7 মাসের উপর কিরকম অত্যাচার করছে, 9 মাসের প্রেগনেন্ট মহিলা, তাকেও জেলে পাঠিয়েছে, এরকমও আছে। ওদের অপরাধের শেষ নেই, ওদের শেষ নেই। আর দেশের আদালতে কি বিচার করবো, ওরা বলুন, আল্লাহ তাহলে উত্তম বিচার বিচার দিয়ে কি হবে, অপরাধী যেই হোক, দুইটা দলই তো আছে, দুই দল কম অপরাধী না, ক্ষমতা পেলে সবাই কম অপরাধী না। এই যে আমরা আজকে বাবর সাহেবকে অনেকে আইকন বানাচ্ছে, আমি তখন খেয়াল ছিল না আমার, তখন তো বুঝি নাই, রাজনীতি কিন্তু বুঝতাম না, রিসেন্ট টাইমসে কিন্তু আমরা বেশি ইনভলভ হয়ে গেছি, আপনারা নতুন প্রজন্ম তাই। তো যেটা হয়েছে, তার কাছে 10টা অস্ত্র ছিল, ওনার পারপাস উদ্দেশ্য ছিল ইন্ডিয়াতে ছড়াবে, ওটা হলে ওই যে আমরা এখন 7 সিস্টার আলাদা হয়ে যাবে, ওরা জাস্ট ঘোষণা দিত আমরা আলাদা হয়ে আসতে চাই, এটা হয়ে যেত, মানে ওই 10টা অস্ত্র মামলা এক নম্বর হয়ে যেত ইন্ডিয়ার, লোকটা পাকাপি শুরু হয়ে গেছে, ইন্ডিয়ার সরকার ওদেরকে দেখতে থরথর করে কাঁপতে, সো থরথর করে কাঁপা দিয়ে কথা না, ওই জিনিসটা তো কাঁপো না, আমাদের দরকার নাই 7 সিস্টারে, আমাদের দরকার নেই ওয়েস্ট বেঙ্গল দখল করার, আমরা যা আছে তাই। শিক্ষামন্ত্রীও ছিল, আরেকজন শিক্ষামন্ত্রী ছিল বিএনপির আমলের, এহসানুল হক মিলে, নাম জানার কথা। আচ্ছা আমরা ইয়ার থেকে সরে আসতেছি, আমরা পড়ানোটা শেষ করে তারপরে গল্প করব। আদারওয়াইজ আচ্ছা হি মাস্ট রিমেম্বার হি শুড নট গেট, আচ্ছা আরেকটা হলো যে তার একটা রিয়েলাইজেশন হলো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আস্তে 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 এখন কথা না, হি শুডন্ট হারি অর উইক, তাকে হারি করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, এবং তাকে দুর্বল হওয়া যাবে না। ইট মিনস আ ওয়াইজ ম্যান শুড কন্ট্রোল হিজ ইমোশনস। হ্যাঁ, ওয়াইজ ম্যানদেরকে ইমোশন
কন্ট্রোল করতে হবে। জাস্ট লাইক আমরা গুম হয়ে যে আমরা সহ্য করেছি, 8 বছর পরে যারা আসছেন তাদের মতো পেশেন্স নিয়ে থাকতে হবে। হি মাস্ট রিমেম্বার দ্যাট হি শুড গেট এক্সাইটেড, ফ্রাস্ট্রেটেড ইনস্ট্যান্টলি। বেশি উত্তেজিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। হি শুড কিপ দিস থিংস ইন মাইন্ড অ্যান্ড ইফ হি কুড কন্ট্রোল হিজ লাইফ ইন দিস ম্যানার দেন হিজ লাইফ উইল বিকাম সাকসেসফুল। সো আমাদের যে কোনো ধর্ম, খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে আর মুসলিম ধর্ম তো শিক্ষা দেয় যে ধৈর্য না ধরলে জীবনে উন্নতি করতে পারবে না। কথা একদম সত্যি। The wanderer keeps telling people that he has gained a lot of experience in life and a person becomes wise when he grows old. আচ্ছা, এটা কত বড় আছে? অনেক ভালোই বড়। এটা কি ম্যাম সামারিটা জাস্ট এটা যে একটা প্রশ্ন ডিসকাস করছি, এটাতে 3 থেকে 4টা প্রশ্ন। মানে এগুলো এখন থিমগুলো ডিসকাস করতেছি না, ওয়ান বাই ওয়ান। আমি কোথায় আছি? এরপর ম্যাম এই যে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, আপনার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, সব বিভিন্ন। আচ্ছা, এই প্যারাটা খালি পড়ে। The wanderer keeps telling people that he has gained a lot of experience in life and a person becomes wise when he grows old. Wanderer আরো বলতে থাকে কবিতার মাধ্যমে মানুষকে যে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এবং একটা মানুষ তখনই জ্ঞানী হয় যখন মানুষ বয়স্ক হয়, তাই না? একটা মানুষ যখন বয়স্ক হয় তখন আসলে এই কথাটা এখনকার জেনারেশনের জন্য ওরকম খাটেও না। ধরেন কেউ একজন 20 বছরের একটা মেয়ে, সে তার মা নাই, সে কিন্তু জীবনের অনেক মিনিং বুঝে যাবে। কিন্তু একটা 20 বছরের মেয়ে মা বেঁচে আছে, জীবনের মানে বুঝবে না। ওর মা ওকে পানিও তুলে খেতে দেবে না। কিন্তু যার মা নাই সে ঠিকই আছে। আবার যার এতিম। So situation makes people wise. If somebody tries to achieve something quickly in life, then he will lose everything. যদি কেউ শর্টকাটে কোনো কিছু হতে চায়, জাস্ট লাইক অবৈধ মন্ত্রী এমপি, সো সে জীবনে সবকিছুই হারাবে। In the end, the wanderer becomes sad and searches for the horses that used to graze. None of his old মানে এমন সে তার ঘোড়াগুলোকে খুঁজতেছে, অন্তত ওগুলো পরিচিত ছিল। So none of his old friends are with him. He's just carrying around some old memories, and one day he would die as well. At the end of the poem, the poet seeks God's forgiveness, and the wanderer thinks that God will give him peace. এবং ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চাচ্ছে এবং আশা করছে ঈশ্বর তাকে শান্তি বা পিস দেবে। বন্ধ করে দেন আজকে।